ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এখানে এসে আমি চিকেন রান্না করছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ভীষণ খুশি, রাস্তা খারাপ হোক বৃষ্টি হোক, কিন্তু এত সুন্দর এই হোমস্টের পজিশন, আরে দুর্দান্ত। আরে সামনের লনটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম হোমস্টেটার। দারুণ সুন্দর লাগছে অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। মন দিয়ে কমলালেবু ছাড়াচ্ছে। রান্না কমপ্লিট, এবার 800 জন লোক মিলে আমার পেটাবে যদি খারাপ হয়। আজকে 14ই সেপ্টেম্বর 2024 শনিবার, আর আমরা আজকে নিউ জলপাইগুড়ি থেকে শুরু করছি আমাদের নতুন ট্রাভেল সিরিজ। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের যে নতুন পার্কিং লট, সেই পার্কিং লটে। এটা আপনাদের আমি আগেও একটি ভিডিওতে দেখিয়েছি যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখন এই পার্কিং লটটি মোটামুটি আপনাদের 200 মিটার মতন হেঁটে আসতে হবে। আর অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে, সারাটা রাস্তা জুড়ে বৃষ্টি হয়েছে, তাই বাকি কথা আমি গাড়িতে उठे তারপরে বলছি। ड्राइवर के लिए भी डिफेंस है और हाँ। ये सभी टूरिस्ट के लिए करना पड़ता है। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি যার সাথে, ওর নাম হচ্ছে দীপেন। এই যে এখানে লাইন, এইখানে সবাই এন্ট্রি করছেন এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। এটা কিন্তু এখন বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, বেশ ভিড় হয়, লাইন পড়ে। ড্রাইভার এবং তার সাথে একজন প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইলে ওটিপি আসবে, এই সব ব্যাপারগুলো এখন হয়েছে এখানে। জানি না যে আমরা যারা ঘুরতে আসি, ঘুরতে এসে আমরা কি অপরাধ করি না করি জানি না, কিন্তু এখন পুলিশ থেকে এই নিয়ম করেছে যে প্রত্যেকটি প্যাসেঞ্জারের ইনফরমেশান এখানে পুলিশের কাছে থাকবে যে কারা দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টে এখান থেকে যাচ্ছেন বা সিকিম যে কোনো জায়গাতেই যাচ্ছেন। সব এন্ট্রি টেন্ট্রি করে ঝামেলা মিটিয়ে এখন গাড়িতে এসে বসলাম। এদিকে বৃষ্টি ভালোই শুরু হয়েছে। জানি না যে নিউ জলপাইগুড়িতে এই যে এন্ট্রি করার ব্যাপারটা, যেটা আমি এবারে এসে প্রথম দেখলাম, এটা কতদিন চলবে। যদি বরাবরের জন্য চলে তাহলে কিন্তু সিজন টাইমে বেশ সময় লাগবে। এবং ওখানে আমি কোনো লাইন বলে কিছু দেখলাম না, যে লাইন করে পরপর হচ্ছে তা না। যে আগে পাচ্ছে সে গিয়ে ওইখানে যে পুলিশের টেবিল, সেই পুলিশের টেবিলে সেখানে গিয়ে নাম এন্ট্রি করাচ্ছে। স্বাভাবিক, তার ফলে একটু তো ধাক্কাধাক্কি হচ্ছেই। এবং যদি একটা সিস্টেমেটিক ওয়েতে এখানে লাইন টাইন করে করা যায় তাহলে পুলিশ থেকে, প্রশাসন থেকে যেরকম এইখানে এই এন্ট্রি সিস্টেমটা করেছে সেটা চলবে। আর তা না হলে বেশ সময় লাগবে এবং বেশ ঝামেলার ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের এন্ট্রি সব হয়ে গেল, এখন এসে বসে আছি। ড্রাইভার সাহেব আবার কোথায় গেছেন। ঠিক আছে, हो गया? हाँ जी हो गया? हाँ जी अच्छा अच्छा, यात्रा शुरू करो। ठीक है, सीट बेल्ट लगा लेते हैं। একে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এসকালেটর থেকে নেমে তারপরে এতখানি হেঁটে আসার একটা ব্যাপার, এসে তারপরে পার্কিং লটে আসতে হবে, সেই একটা সমস্যা, তারপরে নাম এন্ট্রি করার সমস্যা, এইগুলো করতে করতে আপনাদের 1 ঘন্টা কেটে যাবে। সাধারণত আমরা যখনই দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টে আসি, মানে পাহাড়ের দিকে আসি, আপনাদের কাছে তুলে ধরেছি বিভিন্ন অফবিট জায়গা, শুধু তাই নয় বেশ নতুন কতগুলি জায়গা। কিন্তু এইবারে কিন্তু আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি না, মানে এই জায়গাগুলি যেগুলোতে আমরা যাচ্ছি সেগুলো আপনাদের অনেকের কাছেই পরিচিত, এগুলো বহুল প্রচলিত অফবিট প্লেস, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো আমরা আজকে যেমন প্রথমেই যাচ্ছি শিটং, তারপরে আরও কতগুলি জায়গায় যাব। অনেকেই ঘুরেছেন এই জায়গাগুলি, কিন্তু আমাদের কাছে এগুলি নতুন। আর আপনাদের অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞেস করেন যে 3-4 দিনের জন্য বেশ কয়েকটা জায়গা সাজেস্ট করুন। তাদের পক্ষেও মনে হয় এই সিরিজটি যথেষ্ট সহায়ক হবে। ঠিক আমরাও যেরকম পরপর 3-4টি জায়গা আমরা ঘুরবো, আপনারাও সেই রকমভাবে কিন্তু সেটিকে ফলো আপ করতে পারেন। যাওয়ার পথে রাস্তায় এই সেবকের সামনে একটি জায়গাতে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। এই যে এই হোটেল,
এই গৌতম হোটেল। এই হোটেলে আমরা এর আগেও অনেকবার এসেছি, ব্রেকফাস্ট করেছি, আমরা লাঞ্চও করেছি, বেশ ভালো হোটেল। 3 মাস পরে আবার আসলাম উত্তরবঙ্গে, বৃষ্টি মাথায় নিয়ে। বাড়ির থেকেই বেরিয়েছি কালকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানেও দেখছি বৃষ্টি হচ্ছে, জানি না কি দেখতে পাবো। তবুও আমার তো পাহাড় ভীষণ প্রিয়, সেই জন্য পাহাড়ে আমার সবসময় ভাল লাগে, বৃষ্টি হোক বা শীত পড়ুক যাই হোক। তো আমরা আজকে প্রথম যাব শিটং। আমার প্রচুর মানে অনেক দিন ধরে ইচ্ছা যে শিটং আসবো, কিন্তু দুঃখের বিষয় এখন কিন্তু কমলা লেবুর সিজন নয়, কিন্তু তবুও দেখার খুব একটা ইচ্ছা ছিল। যদিও এখন ব্রেকফাস্টের টাইম না, লাঞ্চের টাইম হয়ে গেছে, তবুও আমরা এখানে চিকেন স্যান্ডউইচ নিলাম আর কি। যাওয়ার পথে আপনারা এই সেবকেশ্বরী মন্দিরে, এখানে সেবকেশ্বরী মাতাকে দর্শন করে যেতে পারেন। এই মন্দির ভীষণ জাগ্রত মন্দির, এখানকার বহু লোক এখানে আসেন এবং পুজো দেন। পুজোর সামগ্রী মন্দিরের সামনে থেকেই পাওয়া যায়। আমরা এখন করোনেশন ব্রিজ পার করলাম। এই করোনেশন ব্রিজ পার করে আমরা ডুয়ার্সের দিকে যেতে পারি, ভুটানের দিকে, সিকিমের দিকেও যাওয়া যায়। আর এই সোজা রাস্তা ধরে চলে যাবেন কালিম্পংয়ের দিকে। যাওয়ার পথে আমরা এই কালীঝোড়া ড্যামের সামনে একটু দাঁড়ালাম। এখান থেকে দারুণ সুন্দর তিস্তা দেখা যায়। আর এই কালীঝোড়া ড্যাম পার করে আপনারা ওপারে পানবু, কোলাখাম, তারপরে সান্থার, তানিয়াং ইত্যাদি বিভিন্ন জায়গাগুলোতে যেতে পারেন। দারুণ সুন্দর ভিউ এখান থেকে, দেখুন। না নেমে আর পারলাম না, এত সুন্দর লাগছে এখান থেকে তিস্তাকে। বৃষ্টি হোক, শীত হোক, ঝড় হোক, জল হোক, এই জন্যই আমি বারবার ছুটে আসি এখানে। আর সত্যি কথা বলতে এখন বৃষ্টিটাও কমে গেছে। আর এবারে আমি গাড়ি নিয়েছি, হোমস্টেকে বলেই গাড়ি নিয়েছি, ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন। নিউ জলপাইগুড়ি থেকে শিটংয়ের হোমস্টে পর্যন্ত গাড়ি নিচ্ছে 3500 টাকা। তো আমার পরিচিত যারা রয়েছেন সেই সকল গাড়িও একই ভাড়া বললো, তো আমি দেখলাম যে হোমস্টেকে বলে দেওয়াই ভালো, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তো সেই গাড়ি আমি নিয়েছি। কিন্তু এটা কিন্তু ছোট গাড়ির ক্ষেত্রে রেট বললাম 3500 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে মোটামুটি ওই 4.5 থেকে 5000 টাকা মতন পড়ে। না, ওটা অনেক সময় 4000ও হয়। মানে অফ সিজনে, মানে অফ সিজন বলতে তো পাহাড়ে তো বৃষ্টি মানেই মনে করে সবাই অফ সিজন, আমার কাছে নয়। কিন্তু শীতকালে যেমন একটা ডিসেম্বর মাসে একটা সবার ছুটি থাকে, বা গরমকালে যখন আমাদের নিচে প্রচণ্ড গরম, পাহাড়ে ছুটে আসেন সবাই, তখন রেটটা একটু হাই হয়। এটা মোটামুটি সবাই এখন জেনে গেছে যে সিজন টাইমে একটু হোমস্টের রেটও ওঠানামা করে, আবার গাড়ির দামও ওঠানামা করে। এখন বর্ষায় বেশ কয়েকটা জায়গায় রাস্তা ভেঙে গেছে। এই আমাদের গাড়ি একটা জায়গাতে ভাঙা রাস্তাতে আটকে গেছে, আমাদের নামিয়ে দিয়ে সেই গাড়ি এখন তোলার চেষ্টা চলছে। আমার তো এইসবও ভালো লাগে, সবই ভালো লাগে নাকি? হ্যাঁ, তাতে কি, একটুখানি নামলাম, প্রকৃতির সামনে থাকলাম, এইগুলোই তো পাহাড় মানে। কি শুধুই গিয়ে ভালো হোমস্টে, ভালো গাড়িটা যদি তুলতে না পারে তখন বুঝে যাবে। তাতেও আপত্তি নেই, এত ট্রেক করি, যাব হেঁটে হেঁটে। এখান থেকে অনেকটা। আচ্ছা, নিউ জলপাইগুড়ি থেকে মনে পড়লো বলে রাখি, নিউ জলপাইগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। আমরা এসছি বোধহয় এই 26-27 কিলোমিটার মতন। বাকি রাস্তা বুবু ট্রেক করে যাবে না? হ্যাঁ, সে যেতেই পারি। সেই
আমরা ইয়ে দিয়েও যেতে পারতাম, কাশিয়াং দিয়েও যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, কাশিয়াং দিয়ে গেলে একটু রাস্তাটা বেশি রাস্তাটা হয়, ভালো। 81 কিলোমিটার। হ্যাঁ। এই রাস্তাটা একটু মানে তেল বাঁচে, আমাদের কিছু না, আমাদের লাভ নেই। ওই রাস্তায় গেলে আমাদের লাভ। তবে আপনারা যখন শিটংয়ে আসবেন আপনারা কিন্তু এই কালিঝোড়ার রাস্তাটা দিয়ে আসবেন না। এছাড়াও শিটংয়ে আসার আরও অনেকগুলি রাস্তা আছে। একটা আছে বিরিকদারা দিয়ে, একটা আছে মংপু দিয়ে, একটা আছে শিবখোলা দিয়ে এবং কার্শিয়াং দিয়ে একটা আছে, সেটা তো বললামই। এর মধ্যে সবথেকে ভালো রাস্তা হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা বা মংপুর রাস্তা। এই রাস্তাগুলো ধরে আপনারা শিটংয়ে এসে পৌঁছতে পারেন। এই জন্য পাহাড়ে আসলে না বড় গাড়ি নিয়ে ঘোরাই ভালো। কিন্তু আমরা তো একটু চিন্তা করি টাকার কথা, সেই জন্য ভাবি ছোট গাড়িতে হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে এইসব পাহাড়ি অঞ্চলে বর্ষার পরে ধস নেমে এমন হয় কাউরি হাতে কিছু করার নেই। আমি যদি এখানে দাঁড়িয়ে এখন চিৎকার চেঁচামেচি করি কেন এরকম হয়েছে, তাহলে কিন্তু আমার ট্রিপটাই নষ্ট হয়ে যাবে। আমরা তো হ্যাঁ, আমরা তো আসি প্রকৃতিকে উপভোগ করার জন্য। রাস্তার একটু কোথায় খারাপ হলো কি ভালো আমার কাছে অন্তত ম্যাটার করে না, এইটুকুনি অ্যাডজাস্টমেন্ট করতেই পারি। এই যে এখন রোদ উঠেছে, বেশ নীল আকাশও দেখা যাচ্ছে। পাহাড়ে তো এটাই হয় আর কি, কখনো বৃষ্টি কখনো রোদ, পুরো অনিন্দর মুডের মতো। বোঝো, এখন বাইরেটা দেখো, বেশ রোদ উঠেছে, ঝলমলে নীল আকাশ, সেইগুলো দেখো। আমরা এখন লাটপাঞ্চারের মধ্য দিয়ে যাচ্ছি। এই লাটপাঞ্চারে কিন্তু খুব ভালো পাখি দেখা যায়, ভীষণ পাখি দেখা যায়। মানে যারা বিভিন্ন ধরনের পাখি দেখার ব্যাপারে উৎসাহী তারা অবশ্যই এই লাটপাঞ্চারের নাম জানেন এবং দেখতে আসেনও। এছাড়াও এখানে একটি রক ক্লাইম্বিং সেন্টারও রয়েছে। এখন ঘড়িতে সময় 3:28। আমরা এসে পৌঁছালাম শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। হোমস্টের বাইরের লনটি খুব সুন্দর, দেখুন। প্রথমেই এসে দেখে বেশ ভালো লেগে গেল। ভীষণ খুশি, রাস্তা খারাপ হোক বৃষ্টি হোক, কিন্তু এত সুন্দর এই হোমস্টের পজিশান, আরে দুর্দান্ত। আরে সামনের লনটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম হোমস্টেটার, খুব সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। যদি আমাদের কপাল ভালো থাকে কালকে আমরা হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। হোমস্টের সামনে এইখানে পর্যন্ত গাড়ি চলে আসবে, আর এইটুকু প্লেন রাস্তা হেঁটে এই হচ্ছে হোমস্টে। আমি শুধু ঘুরে ঘুরে আগে হোমস্টের চারিদিকটা দেখছি, আমি কিন্তু এরকম কোনো জায়গায় দেখতে পাইনি। এরকম একটা প্রেয়ার হুইল রয়েছে, খুব সুন্দর। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এখানে কি সুন্দর এই ফ্ল্যাগগুলো তো দেখা যায়, কিন্তু হোমস্টেতে দেখা যায় না। আর চতুর্দিকে ঝাউ গাছ দিয়ে সাজানো, কত ফুলের গাছ, আর সামনে কি সুন্দর ভ্যালিটা, মানে দুর্দান্ত। পরিবেশটা খুব ভালো, খুব ভালো। এখানে একটা অর্গানিক ফার্মও রয়েছে মনে হচ্ছে। দারুণ সুন্দর হোমস্টে, খুব ভালো ভিউ হোমস্টের, এবং লোকেশনটাও খুব সুন্দর।
এই হচ্ছে হোমস্টের রুম। সাইলেন্ট হোমস্টের রুমগুলো কিন্তু ভীষণ কিউট, ছোট্ট রুম, মানে খুব যে একটা জিনিসপত্র আছে তা নয়, কিন্তু যা যা মোটামুটি প্রয়োজন সবই আছে। যেমন খাট বিছানাগুলো বেশ পরিষ্কার, যেটা সবচেয়ে দরকার। বাথরুম আপনাদের দেখালো অনিন্দ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চতুর্দিকও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বললো যে এখানকার যারা আছেন তারা বলল এইখানটা দিয়ে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। এখন তো দেখা যাচ্ছে না, আর লনে দাঁড়ালে তো পুরো দেখা যায় আর কি। আমাদের এই দোতলার রুমটি দিয়েছেন এবং রুমটি দুর্দান্ত রুম। আমি বলেছিলাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যে সেরকম একটা ভিউ রুম দিতে, এবং ওনারা আমার কথাটা রেখেছেন। না, আমরা হয়তো এমন টাইমে এসছি এই রুমটা খালি পাওয়া গেছে, এটা আমাদের ভালো ভাগ্য। কিন্তু আরও ভালো ভাগ্য হবে যদি কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তবে সবাই তো যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম চায় সেটা সম্ভব না, একটা হোমস্টেতে সব কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম পাওয়া যায় না। আর এনাদের অ্যাকোমোডেশন আছে 14 জনের, মানে নিচে 2টো রুম আছে আর ওপরে 2টো রুম আছে। ও বাবা, এখানে আবার সিসিটিভিও আছে। যাই হোক, এই বারান্দাটা কিন্তু কমন জায়গা, মানে 2টো ঘর ওপরে আছে, দুজনেরই এখানে চেয়ারও দেখছি আছে, বসে থাকতে পারেন, খুব ভালো লাগবে। থাকা খাওয়ার রেট হচ্ছে পার ডে পার হেড 1400 থেকে 1500 টাকা। মানে এই কারণে বললাম যে এই রেটটা কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। হ্যাঁ, 1400 বা 1500 এরকম। আমরা নিয়েছি 1400 টাকায়। এটি হলো সাইলেন্ট ভ্যালি হোমস্টের গ্রাউন্ড ফ্লোরের রুম। আকাশ ক্লিয়ার থাকলে এখানে পাহাড়ও খুব সুন্দর দেখা যায়। 3 বেডের রুম, প্রয়োজনে 4 জনও থাকতে পারেন। আর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং। হ্যাঁ, বেশ ডাইনিং রুমটা বড়। আর আমরা তো এসেই খেতে বসে গেলাম, কারণ অলরেডি 4টে বাজতে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। এত সুন্দর ওনাদের প্রেজেন্টেশন না খাবার দেওয়ার, এইটা দেখে আমার অর্ধেক পেট ভরে গেল। কাঁসার থালায় খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। নিজের বাড়িতে তো কেউ দেয় না, এখানে দিয়েছে, আমি পুরো খুশি হয়ে গেছি। আর কি সুন্দরভাবে বাটিতে করে খাবারগুলো দিয়েছেন দেখুন। প্রথমে পেঁয়াজ কলি, এটা ফ্রায়ামস দিয়েছে, ডাল দিয়েছে, স্কোয়াশের তরকারি আর ডিম। ও আবার এখানে ঘিও আছে, এটা কিন্তু নতুন সংযোজন। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ও এর সাথে আবার এখন চাটনি দিয়ে গেল। এটা কিসের তো? মনে হচ্ছে আমরা খিদে পেয়েছে প্রচণ্ড, অনেক বেলাও হয়ে গেছে। আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা তো আমি আগেও বলেছি যে এই যে শুরুটা ঘি দিয়ে দারুণ সুন্দর লাগে। পেঁয়াজ কলি দিয়ে, ঘি দিয়ে, 2টো পাঁপড় দিয়ে মেখে নিলাম। এই একেবারে অমৃত আমার কাছে। খাওয়ার পর বুঝলাম যে ওটা পেঁয়াজ কলি না, ওটা দেখতে ওরকম লাগছে, কিন্তু ওটা বিনস, আলু আর বিনস ভাজা, কিন্তু তার টেস্টটা ভীষণ সুন্দর। এই ডাল দিয়ে আর আলু বিনস দিয়েই আমি খাই। হ্যাঁ, আর একটুখানি ঝাল ঝালও হয়েছে, তোমার ঝাল লাগবে? দরকার নেই। ডিমের ঝোল দিয়ে ভাত মাখলাম, কিন্তু আমাদের একটু ডিমের ঝোল না এইরকম মানে টেলটেলের ডিমের ঝোল ঠিক ভালো লাগে না। মানে একেবারেই ডিমের একটা ঝোল করে তার মধ্যে এই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, এটা খুব একটা ভালো লাগে না আমাদের। মানে ভালো লাগে একটু ডিমটা কড়া করে ভাজা হবে, তার সাথে একটু বড় বড় 1-2 পিস আলু থাকবে, ঝোলটা একটু মাখা মাখা হবে, তাহলে ডিমের ঝোল কিন্তু সত্যিই জমে যায়। তো যাই হোক, মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে, ধীরে ধীরে সন্ধ্যা নামছে, দারুণ লাগছে। তো এত ভালো লাগছে, মানে সত্যি বলছি, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। কি খেলাম, কিভাবে আসলাম, কিছুই মনে করতে পারছি না। এত সুন্দর এই পরিবেশটা, এইটার জন্যই বারবার পাহাড়ে ছুটে আসি। আর এইখান থেকে বলছে, বারবার ওনারা বলছেন অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি আমাদের কপাল ভালো থাকে কালকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পারবো। আর এই দিকে নাকি সূর্যোদয় হয়, তো
সূর্যোদয় তো অনিন্দকে পাবেন না, আমি তুলবো আর কি, যদি ওঠে সূর্য ঠিকঠাক। আপনাদেরও দেখাবো আমার সঙ্গে সঙ্গে। সূর্য ঠিকঠাক উঠবে, অনিন্দ উঠবে কিনা সন্দেহ। সন্ধেবেলাতে এই ব্যালকনিতে বসেই আমরা সময় কাটাচ্ছি, আর তার সাথে গরম গরম পাকোড়া খাচ্ছি। এই যে গরম গরম পাকোড়া, আর তার সাথে চা। আরে এইদিকে এখন বুবুর কাণ্ড দেখুন। এই যে কি করছো এখানে? হ্যাঁ, কি করছো? চিকেন কিভাবে রান্না করবে একটু দেখিয়ে দিচ্ছি। ওনাদের আজকে দুপুরবেলা বলছিলাম যে কিভাবে একটু চিকেন রান্না করলে ভালো হবে, তা ওনারা সত্যি ভালো মানুষ। আমাকে গিয়ে বললেন দিদি একটু আমাদের সঙ্গে থাকবেন, তা আমার শুনে খুব ভালো লাগলো। এইরকম তো সুযোগ কোনোদিন হয় না। হোমস্টে আক্ষরিক অর্থে কিন্তু এইরকম সবাই মিলেমিশে থাকবো, আনন্দ করব। খুব আমার ভালো লেগেছে কথাটা শুনে। তা আমি বললাম ঠিক আছে আমিই করছি, আপনারা দেখুন আমার সাথে। এই রান্নাটা কিন্তু খুব সোজা একটা ব্যাপার। তুমি সর্ষের তেলটার মধ্যে পুরো পেঁয়াজ, যে কটা মানে তুমি যত কেজি মাংস রান্না করবে সেই অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন সবটা তুমি এই ভালো করে তেলের মধ্যে ভেজে নেবে। দেখো আমি যেমন করে ভেজে নিচ্ছি, এই কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি। এখনো অনেক দূর, রান্না কি এত তাড়াতাড়ি হয়ে যায়? এটা একটা শিল্প, ধৈর্য নিয়ে ভালোবাসা দিয়ে তবে রান্না করতে হয়, তবে না স্বাদ গিয়ে দ্বিগুণ হয়। এইবার এটা একটু লালচে লালচে যখন হয়ে যাবে না, তখন তুলে রাখবে, তুলে একটু ঠান্ডা করে নেবে, তারপর মিক্সিতে পেস্ট করে নেবে। ব্যাস, এবার একটু থালা আনো, আমি এটা তুলে দিই, হয়ে গেছে মোটামুটি। এটাও কিন্তু আমার খুব ভালো লাগলো আর কি, খুব মজা পেলাম আর কি। নাহলে তো তুমি সন্ধ্যেবেলা থেকে ঘুমাতে লাগো হোমস্টেতে, আমি ভীষণ বোর হই। পেঁয়াজ ভাজাটা তুলে টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা ভালো করে একটু কালচে হবে। এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম আর নুন দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। তাহলে কি হয়, টমেটোটার রঙটা ভীষণ সুন্দর আসে, রান্নার রঙটা খুব ভালো হয়। ওই টমেটো যেই বেশ গলে পেস্ট হয়ে গেল, ওই সময় যে ম্যারিনেশন করা চিকেনটা আছে, মানে চিকেনের মধ্যে ম্যারিনেশনের জন্য ধরো তুমি গোলমরিচ দিয়েছো, নুন দিয়েছো, হলুদ দিয়েছো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরোয়া যে মশলা, আর একটু কাঁচা তেল, ওইগুলো দিয়ে মাখিয়ে রাখবে। ব্যাস, ওইটা এবার ওটার মধ্যে দিয়ে দেবে, এইটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে সিম আঁচ করে আস্তে আস্তে বাটবে। তারপরে এই যে পেস্টটা আমি তৈরি করলাম, এই যে পেঁয়াজ আদা, এইটা তুমি এর মধ্যে ঢেলে দেবে। ব্যাস, তাই রান্না হয়ে গেল। এরপর একটু সিম আঁচ করে রাখবে। যদি গ্রেভি একটু বেশি করতে হয় গরম জল দিয়ে দেবে, আর নামানোর সময় একটুখানি ঘিয়ের মধ্যে গোলমরিচ গুঁড়োটা ওর মধ্যে গুলে নেবে, গুলে তারপর চারিদিক দিয়ে ছড়িয়ে দেবে। ব্যাস, তোমার রান্না হাত চেটে খাবে লোকে। গন্ধ বেরিয়েছে চিকেনের? হ্যাঁ, তাহলে একটু জল লাগবে, আর একটু। 18 জন লোক। বাস কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার 18 জন লোক মিলে আমার পেটাবে, যদি খারাপ হয়। দেখো কেমন হয়েছে। না, পেটাবে না, এইটুকুনি ভরসা আছে, তবে দেখা যাক, সবার টেস্ট তো সমান নয়। এইটা কিন্তু একটা দারুণ সুন্দর আমাদের দারুণ এক্সপেরিয়েন্স হলো, এবং বেশ মজাও হলো। মানে আজকের রাতটা কিন্তু এই শীতঙে এত সুন্দর কেটে গেল, খুব ভালোই লাগলো। ঠিক আছে, এবার খেয়ে দেখা যাক খাবার টেবিলে কি। এখানে কিন্তু এসে আপনারা বারবিকিউ করতে পারেন। বারবিকিউ এবং বনফায়ার এগুলো সব হয় এখানে। ওই মোটামুটি 600 টাকা, 800 টাকা, 1200 টাকা, বিভিন্ন রকম রেট রয়েছে। এখানে এসে হোমস্টের ওনারকে বলবেন, ওনারা ব্যবস্থা করে দেবেন। চিকেন রান্না তো অনেকক্ষণ ধরে করলাম, রান্নাও খুব ভালো হলো, অন্যরাও বললো। আমি যে শেখালাম ওদের এতক্ষণ ধরে, সেটা কি করে আমি বুঝবো? আমি তো আর বোঝার উপায় নেই, কারণ আমি কাল চলে যাব। আপনারা এরপরে এই হোমস্টেতে আসবেন, এসে থাকবেন এবং বলবেন কমেন্ট করে যে সত্যি ওরা রান্নাটা সত্যিই শিখেছে নাকি। তাহলেই আমার শেখানোর সার্থকতা, নাহলে না।
আমরা রয়েছি শিটং 2 এর আপার পার্টে। আর শিটংয়ের হাইট মোটামুটি 4000 ফিট, কিন্তু গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আজকের ওয়েদারও ভীষণ খারাপ। আর তাই জন্য আমরা কিচ্ছু দেখতে পাইনি। এত ভিডিও দেখে এসছি যে এত ভালো সানরাইজ দেখা যায়, এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কিছুই দেখতে পাইনি। সকালবেলা মানে সকাল থেকে অনেকবার উঠে উকি ঝুঁকি মেরেছে। 5টা থেকে উঠে দৌড়াদৌড়ি করছি, একবার যাচ্ছি বাইরে, একবার ঘরে ঢুকছি, কিন্তু পাইনি। তবে একটা কথা, আমি ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন ওনাদের কাছে খুব সুন্দর ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন যে এইরকম সুন্দর ফুটেজ দেখা যায় এই হোমস্টে থেকে, তাই দেখে আপনারা এখানে আসতে পারেন। মানে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ খুব সুন্দর, আমিও যেটা দেখে এসছি আর কি, মানে ওনাদের কাছ থেকে পাওয়া জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলে আন্দাজ পাবেন যে মোটামুটি ধরুন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে আসলে আপনারা কি ধরনের মানে ওয়েদার পাবেন বা ভালো ওয়েদারই হয়, কিন্তু আমাদের কপাল খারাপ, মানে এত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, সমতলে এত বৃষ্টি হচ্ছে, এই জন্য এখানের এই অবস্থা। যাই হোক, তবে জায়গাটি অসম্ভব সুন্দর। আর আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে যাচ্ছি, দেখি ব্রেকফাস্টে কি দেয়। তবে এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে এসে আপনারা ওয়াইফাইয়ের সাহায্য নিতে পারেন। কালকে একটুখানি ডাউন ছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু অন্য সময় খুব ভালো পাওয়া যায় ওয়াইফাই। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে পুরি, এখানে সবজি, এখানে ডিম। আর ব্রেকফাস্টে কিন্তু পুরি সবজি ছাড়াও এখানে রুটি রয়েছে, ব্রেড বাটার রয়েছে, ব্রেড অমলেট রয়েছে, তারপরে ম্যাগিও রয়েছে। কিন্তু আপনারা আগের দিন রাত্রিবেলায় ওদের বলে দেবেন যে পরের দিনকে কি নেবেন, সেই অনুসারে ওরা তৈরি করে দেবেন। আজকে সকালের রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, মানে এই যে ওরা সবজিটা বানিয়েছে ডাল দিয়ে, রাজমা দিয়ে, খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগছে লুচির সাথে খেতে। ব্রেকফাস্টের পরে আমরা এখন যাচ্ছি শিটংয়ের যে সকল জায়গাগুলো মানে সাইট সিইংয়ের জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানে এসে সবাই যে সকল জায়গাগুলিতে যান, আমরাও সেই জায়গাগুলিতে যাচ্ছি। আশা করি ওয়েদার যতটা সময় যাবে একটু করে ক্লিয়ার হবে। দেখা যাক সাইট সিইংয়ে গিয়ে আমরা কোন কোন জায়গাতে যাই। আমরা হোমস্টে থেকে বেরিয়ে যখন মহলদিরাম গেলাম, এত মেঘ ওখানে, পুরো মেঘে মহলদিরামের চা বাগান পুরো ঢাকা। তো ভাবলাম যে আমাদের তো মহলদিরামের ভিডিও আছেই, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা তো দেখেছেনই সে ভিডিও, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি সেই ভিডিওর কিছু ক্লিপিংস আপনাদের কাছে রাখছি। তাতে আপনারা দেখতে পাবেন যে মহলদিরাম টি গার্ডেন কত সুন্দর। আমরা এখানে এসেছিলামও। আর এখন আমরা যাচ্ছি তারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি বলে একটি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটি 1831 সালের পুরনো একটি মনাস্ট্রি এবং এই অঞ্চলের সবথেকে পুরনো মনাস্ট্রি। মনাস্ট্রিতে যাওয়ার পথটিও খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি সেখানে, দেখুন এই যে। এইখানে এখন কিছুটা উঠে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখানে গাড়ি যায় না, উপরে লেখা আছে আই লাভ শিটং। ওখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সবকিছু, কিন্তু আজকে যা মেঘের ঘন ঘটা যেন মানে ভীষণ রেগে গেছে আমাদের উপর, এই জন্য কিছুই দেখা যাচ্ছে না।
ইয়া এখন আমরা এসে নামলাম নামথিং পোখরি। এটি একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ পার্ক এবং পোখরি কথার মানে তো পুকুর। এখানেও একটি পুকুর রয়েছে, চারিদিকে জঙ্গলের মধ্যে একটি পুকুর, কিন্তু এই পুকুরে বেশিরভাগ সময়ই কিন্তু জল থাকে না। জল না থাকার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে এর তলায় যে রক্সটা রয়েছে সেটা হচ্ছে পারমিয়েবল রক, মানে প্রবেশশীলা। তার ফলে বর্ষার সময়ও যে জল হয় সেই জলটা খুব তাড়াতাড়ি টেনে যায়। আর এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডারের বাস। মানে খুব ভাগ্য থাকলে, ভীষণ ভালো কপাল করলে তবে নাকি কখনো সখনো দেখা যায়। তো আমাদের তো যা ওয়েদার আজকে কপাল সাথ দিচ্ছে, আমরা বুঝতেই পারছি যে এগুলো সম্ভব নয়। তো আমরা এখন যাচ্ছি এই যে নামথিং পোখরি লেক। এখন লেকে কিছুটা জল রয়েছে, এত মেঘলা ওয়েদার তার মধ্যেও বোঝা যাচ্ছে মোটামুটি। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে পাইনের জঙ্গল, তার মধ্যে এই লেক। লেক মানে কি, এটা অ্যাকচুয়ালি একটি পুকুর, ছোট পুকুর। আর পুরো পুকুরের জলের মধ্যে চারিদিকে যে পাইনের জঙ্গল, তার ছায়া পড়ে যখন আলো থাকে রোদ ঝলমলে ওয়েদারে, তখন সেটা খুব ভালো দেখায়। কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা, সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন অনেকটা ক্লিয়ার। বাহ, দেখো আমাদের কিন্তু একটু একটু করে কপাল ফিরছে। এই পুকুরে কিন্তু জল পাওয়া ভাগ্যের কথা, কারণ থাকেই না জল কোনো সময়। আমি যত ভিডিও দেখেছি শুকনোই দেখেছি। এই বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, তাই জন্য প্রচুর জল জমে আছে। আর যে মেঘে এতক্ষণ ঢাকা ছিল, এই যে পাইন গাছের যে ছায়াটা এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম না, এখন কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। প্রচণ্ড সুন্দর লাগছে, আর কি সুন্দর মেঘ ভেসে আসছে। আর এখানে শুধু পাইন গাছ না, ধুপি গাছও আছে। আর এখানে পাইনের জঙ্গলের মধ্য দিয়েও বেশ কিছুটা হেঁটে আসতে পারেন। আর এই যে নামথিং পোখরি লেক, এটি কিন্তু স্থানীয় মানুষদের কাছে খুব পবিত্র একটি লেক। এখন আমরা এসে পৌঁছেছি অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এটি শিটংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাইট সিইং পয়েন্ট। এবং আমরা যেখান থেকে টিকিট কাটলাম, একদম গেটের মুখেই রয়েছে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট। সেই টিকিট কাউন্টার থেকে আগে পায়ে হেঁটে এই ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে হতো, কিন্তু এখন এই রাস্তাটি পুরোপুরি গাড়ি চলাচলের উপযুক্ত করে দিয়েছে। এখন গাড়ি নিয়েই ভিউ পয়েন্ট পর্যন্ত আসা যায়। তারপরে সামান্য কিছুটা রাস্তা, সেইটা আপনাকে হেঁটে যেতে হবে। চারদিক থেকে দেখা যায়, কিন্তু ফুল লম্বা। আমরা সত্যি যেখানেই যাচ্ছি মেঘ যেন আমাদের পিছে পিছে যাচ্ছে। এত সুন্দর এই জায়গাটা শুনেছি, কিন্তু আমাদের কপাল খারাপ, কিচ্ছু দেখতে পাবো না, পুরো মেঘে ঢাকা। চলো তবুও ভিউ পয়েন্ট পর্যন্ত যাই। মেঘ হোক বৃষ্টি হোক, আমরা তো কোনো জায়গায় দমে যাই না, সব জায়গাতেই যাবই। লাফাতে লাফাতে তো নামছো, কিন্তু দেখতে তো পাবে না কিছুই। ঠিক আছে, নামই তো তাও। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টের একেবারে শেষ বিন্দুতে এসে দাঁড়িয়েছি। দারুণ লাগছে এখানে এসে, চারিদিকে মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও জায়গাটা এত সুন্দর, হু হু করে হাওয়া দিচ্ছে। আর এখান থেকে একদিকে কালিম্পং দেখা যায়, একদিকে তাকদা তিনচুলে, আর একদিকে শিলিগুড়ির প্লেন্স। আর আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আপনারা যখন আসবেন এখান থেকে আপনারা দারুণ সুন্দর ভিউ পাবেন। একটু কষ্ট করে এই পাহাড়ের মাথায় চলে আসবেন, এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে যাদের সক্ষমতা আছে তারা চলে আসবেন, দেখবেন অসাধারণ লাগবে।
চলো এসো। বৃষ্টি বাদলা মাথায় করে কিন্তু আমরা ভালোই ঘুরছি, কি বলো? হ্যাঁ, অবশেষে কিন্তু দেখা গেছে। এই দিকটাতে পুরো সিঙ্কোনার প্ল্যান্টেশন হয়েছে, এগুলো সব সিঙ্কোনা গাছ। এই দেখো কত কমলা লেবু, এরকম তো দেখিনি কোনোদিন। এগুলো যখন হলুদ হয়ে থাকবে কিরকম দেখতে লাগবে। এই জন্যই শিটংকে বলে কমলা লেবুর জায়গা। দুর্দান্ত লাগছে। এগুলো এখন পেকে উঠবে নভেম্বর মাসে, অক্টোবর মাসে, দুর্দান্ত। কত কমলা লেবুর গাছ, বাবা রে, ওই দেখো ওখানে কত, নিচে আবার পড়ে আছে কতগুলো পেকে। বাপরে দারুণ, এটা পড়ে আছে। এই দেখো কত পড়ে আছে, এগুলো সব নিচে পড়েছিল, আরো পড়ে আছে। এই যে দাঁড়াও তুলি, এই যে এগুলো সব নিচে পড়ে আছে, সব অল্প অল্প ছোট ছোট, জানি না এগুলো খাবার যোগ্য কিনা, কিন্তু নিচে পড়ে আছে। বাহ, মন দিয়ে কমলা লেবু ছাড়াচ্ছে। সত্যি তো এগুলো কত ভালো লাগে দেখতে। আর মাসখানেক মাস দেড়েক পরে আসলে বেশ পাকা পাকা পাওয়া যেত। নিচে যেগুলো পড়ে আছে সেগুলো নিতে দেয়, কিন্তু গাছ থেকে কিন্তু কোনোভাবেই পারবেন না। অন্যের গাছ কখনোই হাত দেওয়া উচিত না। নিচে পড়ে থাকলে আপনি নিন, কিছু বলবে না, কিন্তু গাছে হাত দেওয়া যাবে না। দারুণ, সত্যিই খুব ভালো। আর এখন আকাশটাও একটু পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার, নীল আকাশ দেখা যাচ্ছে। আমরা যখন বাজারে লেবু কিনতে যাই তখন কিন্তু আর এই লেবুগুলো পাই না, তখন সব এই নাগপুরের লেবু, খোসা ওঠে না। এই লেবুগুলো যে কোথায় যায়, আমরা কিন্তু ছোটোবেলায় সবসময় দার্জিলিংয়ের লেবু দেখেওছি, খেয়েওছি। এদের তো সাইজ বেশি বড় বড় হয় না, ছোট ছোট হয়, কিন্তু অপূর্ব স্বাদ, যেন আজও মুখে লেগে আছে। কিন্তু এখন কোথায় চলে যায় কে জানি। এখন আমরা এসে পৌঁছালাম যোগীঘাটে। রিয়াংখোলা নদীর উপর দারুণ সুন্দর এই জায়গা যোগীঘাট। শোনা যায় যে একসময় যোগী ঋষিরা এখানে তপস্যা করতে আসতেন, তার থেকে এই জায়গার নাম যোগীঘাট। এই যোগীঘাটে রিয়াংখোলা নদীর উপর বহু পুরনো একটি সাসপেনশন লোহার ব্রিজ রয়েছে, আর বর্তমানে সেই ব্রিজটির পাশে একটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। এখান থেকে রিয়াংখোলা নদীর ভিউ দারুণ সুন্দর, প্রচুর মানুষ এখানে নামেন, ছবি তোলেন, বেশ কিছুটা সময় কাটান। আমরা এখন এসে পৌঁছালাম মংপুতে। এই মংপুতে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো মংপুর রবীন্দ্র ভবন। এই বাড়িটি প্রকৃতপক্ষে মৈত্রেয়ী দেবীর বাড়ি। এই মৈত্রেয়ী দেবী ছিলেন কলকাতার অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার কন্যা। এই মৈত্রেয়ী দেবীর স্বামী ছিলেন মনমোহন সেন। আর এই মংপু অঞ্চলে প্রচুর সিঙ্কোনা গাছের চাষ হতো। এইখানে সিঙ্কোনা ফ্যাক্টরিও রয়েছে, মানে কুইনাইন তৈরির ফ্যাক্টরি রয়েছে। তিনি ছিলেন সেই ফ্যাক্টরির অধিকর্তা। এবং
এই মনমোহন সেন এবং মৈত্রেয়ী দেবী দুজনেই অত্যন্ত রবীন্দ্র ভক্ত ছিলেন। এই মৈত্রেয়ী দেবীর অনুরোধে রবীন্দ্রনাথ 1938 সালে যখন কালিম্পংয়ে এসেছিলেন তখন তিনি প্রথম এই বাড়িটিতে আসেন। এই বাড়িটি তখন সাহেবী আমলের বাড়ি ছিল এবং এইখানে এসে তার এই অঞ্চল এত ভালো লেগে যায় তিনি এখানে বেশ কয়েকদিন অবস্থান করেন এবং এখানে তিনি অনেক গান, অনেক কবিতা, অনেক চিঠিপত্র এগুলিও তিনি এখানে রচনা করেন। তার পরবর্তীকালে 1939 সালে তিনি এখানে দুবার আসেন, আর 1940 সালেও তিনি এখানে শেষবারের মতন একবার এসেছিলেন এবং 1940 সালে তার জন্মদিন তিনি এখানে পালন করেছিলেন। এইখানে থাকাকালীন তিনি যে সকল কাব্যগ্রন্থ লিখেছিলেন তার মধ্যে জন্মদিনে, প্রহাসিনী, তারপরে সানাই ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া যে সকল চিঠিপত্র লিখেছিলেন সেগুলি ছড়া, শেষের কথা ইত্যাদি কাব্যগ্রন্থে সংকলিত আছে এবং বাংলোটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন তার জন্য সংস্কার করে এটিকে রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়াম নামে নামাঙ্কিত করা হয়েছে। ভেতরে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে, কবির বিভিন্ন লেখা, তার যে সকল আসবাবপত্র সেগুলি সব রয়েছে। বেশ সুন্দর, ভেতরটিতে গেলেও ভীষণ ভালো লাগবে এবং মংপুতে এটি একটি অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। আর এই মেঘ বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু শিটংয়ের বিভিন্ন জায়গাগুলি ঘুরে বেড়ালাম, আর এরপর আমরা শিটং থেকে রওনা দিচ্ছি চারখোলের উদ্দেশ্যে। আজকে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো চারখোলে। আর আমাদের এই শিটং ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। এর পরের পর্বে থাকবে চারখোলের ভিডিও। এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও